হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 10 এর সমাস বিষয়ে আলোচনা করতে এসেছি। গত ক্লাসে তোমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের ভিডিওটা তৈরি হয়েছিল সমাসের বিভিন্ন ভাগ নিয়ে। আমি বলেছিলাম সমাসের কতগুলো ভাগ, তার মধ্যে আমি করিয়েছিলাম তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং অলপ সমাস। আজ আমরা আসছি কর্মধারায় সমাসটা নিয়ে। কর্মধারায় সমাসকে মোট 5টা ভাগে ভাগ করা যায়। কি কি? না, সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস। আসো তাহলে, চলে আসো, আমরা প্রথমে সাধারণ কর্মধারায় সমাস সম্বন্ধে আলোচনা করে নিই। প্রথমেই দেখো তোমরা, আমি সাধারণ কর্মধারায় সমাসের বেশ কিছু উদাহরণ দিয়েছি। আগে তোমরা উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো যখন আমি বিশ্লেষণ করব তাহলেই তোমরা বুঝে যাবে কাকে সাধারণ কর্মধারায় সমাস বলছে। ঠিক আছে, প্রথমে দেখো আমি লিখেছি শ্বেত পদ্ম, একে ভাঙলাম শ্বেত যে পদ্ম। কাল পুরুষ, কাল যে পুরুষ। নবান্ন, নব যে অন্ন, অর্থাৎ নব মানে নতুন। চোরা বালি, চোরা যে বালি। এই যে 4টে শব্দ সমস্ত পদ আমি পেলাম, এই সমস্ত পদকে আমি ভাঙলাম কিভাবে? এই শ্বেত পদ্ম সমস্ত পদকে ভাঙলাম শ্বেত যে পদ্ম। তাহলে দেখো, এই যে আমি ব্যাসবাক্য করলাম, তাহলে ব্যাসবাক্যের মধ্যে প্রথমটা দেখো, এই শ্বেত কথাটা কি কি পদ? বিশেষণ পদ, অর্থাৎ বিশেষণ পদ। বিদ মানে বিশেষণ পদ। পরপদটা কি? বিশেষ্য পদ, তাই তো? কাল পুরুষ, কাল যে পুরুষ। কাল অর্থাৎ প্রথম পদটা হলো বিশেষণ, পুরুষ অর্থাৎ পরপদটা হলো কি? বিশেষ্য পদ। নবান্নকে আমি যখন ভাঙলাম, কিভাবে অর্থকে ঠিক রেখে ভাঙলাম, আমি তোমাদেরকে আগের দিনও বলেছি যে সমাস করতে গেলে, সমাসকে যখন তুমি ভাঙবে বা সমস্ত পদকে যখন তুমি ভাঙবে, তখন 2 বা তার বেশি অর্থযুক্ত পদ, পরস্পর অর্থযুক্ত পদ বা অর্থ সম্পর্ক যুক্ত পদ যখন এক পদে মিলিত হবে তাকে সমাস বলতে হবে। তাই নবান্ন আমি ভাঙলাম কি? নব যে অন্ন, নতুন যে অন্ন, তাই তো? নবটা হলো বিশেষণ পদ, অন্যটা হলো বিশেষ্য পদ, তাই তো? চোরা বালিকে আমি ভাঙলাম কি করে? চোরা যে বালি, চোরাটাও হলো বিশেষণ পদ, বালিটা হলো বিশেষ্য পদ। তোমাদের নিশ্চয়ই আমাকে এখন বলতে হবে না কোনটা বিশেষ্য পদ কোনটা বিশেষণ পদ চেনা। সবসময় মনে রাখবে বিশেষণ পদ চিনবে কি করে, অর্থাৎ বিশেষ্য পদের আগে, অর্থাৎ বিশেষ্য পদের দোষ গুণ ভালো মন্দ এগুলো যখন বোঝা যাবে, তখন সেটা হবে বিশেষণ পদ। যেমন পদ্মটা কেমন, তাহলে পদ্মটা হলো শ্বেত, তাহলে পদ্মটা হলো বিশেষণ পদ। পুরুষ কেমন? না কাল পুরুষ। বালি কেমন? চোরা বালি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বিশেষণ পদ কোনটা। তাহলে আমরা পেলাম কর্মধারা সমাসে একটা ভাগ পেলাম যে এখানে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের মিলন হচ্ছে, অর্থাৎ যখন সমস্যমান পদগুলোর, এটাও তো একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদগুলোর মধ্যে যখন পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় এবং পরপদের অর্থই প্রাধান্য লাভ করে, তাকেই বলছে কিন্তু কর্মধারায় সমাস বা সাধারণ কর্মধারায় সমাস। ঠিক আছে, কর্মধারায় সমাস বলতেই আমি হয়তো বলিনি আগে তোমাদেরকে যে কর্মধারায় সমাসটা তাহলে কি, অর্থাৎ যখন যে সমাসের পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, আবার কখনো কখনো পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, আবার কখনো কখনো দুটো পদই বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে কর্মধারায় সমাস বলে। যে কর্মধারায় সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য
এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলছে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই তোমাদের? এইবারে আমরা দেখো আসছি নেক্সট আরেকটা ভাগ, কর্মধারয় সমাসে আরো একটা ভাগ। দেখো ডাক্তার বাবু, সমস্ত পদ হলো ডাক্তার বাবু। আমি ডাক্তার বাবুকে অর্থ ঠিক রেখে ভাঙছি কিভাবে? যিনি ডাক্তার তিনি বাবু, অর্থাৎ যে ডাক্তার সেই বাবু, তাকে আমরা বাবু বলছি, ডাক্তার বাবু। তাহলে এই দেখো ডাক্তার হলো কি বিশেষ্য পদ, আর বাবুও বিশেষ্য পদ, তাই তো? এরকম ভাবে প্রত্যেকটাতেই দেখো দাদা মশাই, আমি ভাঙছি যিনি দাদা তিনি মশাই। কর্তা বাবু, যিনি কর্তা তিনি বাবু, এটা পূর্বপদ এটা পরপদ। রাজা বাদশাহ, যিনি রাজা তিনি বাদশাহ। এই কর্মধারয় সমাস আমি দেখলাম যে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য, ঠিক আছে? এবং পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। তাই সেটা হলো কি যে এটা হলো সাধারণ কর্মধারয় সমাসের দ্বিতীয় একটা উদাহরণ। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে দেখলাম বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদের বিশেষণের মিলন হচ্ছে এবং পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। একটা দেখলাম কর্মধারয় সমাস। দ্বিতীয় কর্মধারয় সমাস আর একটা বৈশিষ্ট্য পেলাম, পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য উভয়ের মিলনে কি হচ্ছে, সমস্ত পদ হচ্ছে কি ডাক্তার বাবু। তাহলে এটাও একটা কর্মধারয় সমাসের একটা উদাহরণ। নেক্সট আমরা আরেকটা উদাহরণ পাচ্ছি, যেটা দেখো অম্ল মধুর, অর্থাৎ অম্ল পূর্বপদ, মধুর হলো পরপদ, তাই তো? এইটা ব্যাস বাক্য হলো কি, আমরা কি অথচ দিয়ে এটাকে আমরা ব্যাস বাক্য করলাম সবগুলো থেকে। তাই অম্লটা হলো একটা, অম্ল একটা বিশেষণ পদ, দিন মানে বিশেষণ পদ। মধুরও একটা বিশেষণ পদ, বলে না মধুর বাক্য, বলে কি না? বাক্যটা কেমন? মধুর, মধুর কথা, মধুর। আমরা বলি যে কাঁচা পাকা, আমরা বলি কাঁচা পাকা। আমটা কেমন? কাঁচা। আমটা কেমন? পাকা। তাহলে আমের দোষ গুণ বোঝাচ্ছে, তাই জন্য এগুলো হলো কি বিশেষণ পদ। এটাও বিশেষণ পদ এবং এটাও বিশেষণ পদ। দেখো সহজ সরল, যা সহজ তাই সরল, এটাও একটা বিশেষণ পদ, এটাও একটা বিশেষণ পদ। নীল লোহিত, লোহিত মানে লাল, নীল একটা বিশেষণ পদ, লোহিত একটা বিশেষণ পদ। তাহলে দেখো এই কর্মধারয় সমাসে দেখো আমরা দেখছি বিশেষণ পদের সাথে বিশেষণ পদের মিলন হচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে সবকিছু দেখে আমরা বুঝতে পারলাম কি যে যে কর্মধারায়, তোমাদের এগুলো বোঝানোর জন্য এইভাবে কি তোমরা যখন তোমাকে যখন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ দেবে তখন তোমরা নিজেদেরকে নিজেরা অর্থকে ঠিক রেখে তাকে যখন ভাঙবে তখনই তোমরা বুঝতে পারবে যেটা এটা কোন ধরনের সমাস, সাধারণ সমাস কর্মধারয় সমাস না মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যই হলো এরকম, পূর্বপদ, যে কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, অথবা পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, অথবা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই বলছে সাধারণ কর্মধারয় সমাস। বোঝা গেল? নেক্সট এবারে আমরা আসবো মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের বেশ কিছু উদাহরণ আবার আমরা বোর্ডে লিখে ফেললাম। সিংহাসন, ছায়াতরু, ঘর জামাই, সিঁদুর কৌটো, রাষ্ট্রনীতি, প্রকৃতি বিজ্ঞান, ভিক্ষানীতি। এইগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সমাসবদ্ধ পদ, তাই তো? সমাসবদ্ধ পদ মানে অর্থাৎ দুই বা তার বেশি পরস্পর সম্পর্কযুক্ত পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে বলছে সমাসবদ্ধ পদ। তাহলে এগুলো সব সমাসবদ্ধ পদ, একে আমরা ভাঙছি, তাই তো? ব্যাস বাক্যের দ্বারা ভাঙছি। দেখো সিংহাসন, একে আমরা ভাঙছি কি সিংহ চিহ্নিত আসন। দেখো পূর্বপদটা হলো কি সিংহ, পরপদ হলো আসন, তাই তো? এবং এই দুটো পদকে সংযুক্ত করছে কে? চিহ্নিত, এই পদটা। নেক্সট ছায়াতরু,
ছায়া প্রদানকারী তরু। দেখো, ছায়া পূর্বপদ, তরু হলো পরপদ। এই দুটো পদকে সংযুক্ত করছে প্রদানকারী এই পদটা। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। দেখো মানেগুলো কিন্তু সব ঠিকঠাক হয়েছে, অর্থ আছে কিন্তু সব। যখন আমি ভাঙছি, ঘরে আশ্রিত জামাই, ঠিক আছে, বা ঘরে পালিত জামাই, তাহলে পূর্বপদ আমরা পেলাম ঘরে, পরপদ পেলাম জামাই। সিঁদুর কৌটো, সিঁদুর রাখার কৌটো, ঠিক আছে। আমরা যদি বলি সিঁদুর নিমিত্ত কৌটো, মানেটা কিন্তু ঠিক হচ্ছে না। সিঁদুর রাখার কৌটো, তাকে বলছে সিঁদুর কৌটো। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি, রাষ্ট্র বিষয়ক নীতি, রাষ্ট্র পূর্বপদ, নীতি পরপদ। প্রকৃতি বিজ্ঞান, প্রকৃতি বিষয়ক বিজ্ঞান। ভিক্ষান্ন, ভিক্ষা লব্ধ অন্ন, মানে ভিক্ষা হলো পূর্বপদ, পরপদ হলো অন্ন। তাহলে এবারে দেখো, এই যে সমস্ত পদ, একে যখন আমি ব্যাস বাক্য করলাম, এটা তো পুরোটাই তো ব্যাস বাক্য করলাম আমরা। এই ব্যাস বাক্যের একটা নির্দিষ্ট অংশ কিন্তু, এই যে অংশগুলো, মধ্যবর্তী যে অংশগুলো, মধ্যবর্তী অংশগুলো কি করছে দেখো, মূল পদে কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। মূল পদে কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবারে তোমরা নিশ্চয়ই বলতে পারো মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলছে? তাহলে যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের অন্তর্গত কোন পদ যখন মূল সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তখন তাকে বলছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তাই তো? ব্যাস বাক্যের অন্তর্গত কোনো একটা পদ যখন মূল সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তখন তাকে বলছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পারলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট আমরা আসব উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, এই তিনটি কর্মধারয় সমাস মূলত এসছে উপমামূলক কর্মধারয় সমাস থেকে। আমরা কর্মধারয় সমাসের ভাগ দেখালাম পাঁচটা। কি কি না? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। আসলে এই উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, এরা তিনজনে এসছে উপমামূলক কর্মধারয় সমাস থেকে। উপমা শব্দের অর্থই হলো তুলনা, ঠিক আছে। আমাদেরকে এই তিনটে সমাস, কর্মধারয় সমাস, এই তিনটে ভাগকে পড়তে গেলে আমাকে এই জিনিসগুলো আগে জেনে নিতে হবে। খুব সহজ, চলে এসো দেখো, একটু জেনে নি। দেখো আমি লিখেছি উপমান, উপমেয়, তুলনাবাচক, সাধারণ ধর্ম। উপমান শব্দের অর্থ হলো, তোমরা দুটোকে মাথায় রাখবে না, উপমেয়কে বা যে কোনো একটা, উপমান বা উপমেয়ের মধ্যে যে কোনো একটাকে মাথায় রাখবে, দুটোকে একসাথে মাথায় রাখবে না। উপমান হলো যার সাথে তুলনা করা হয়, উপমেয় হলো যাকে তুলনা করা হয়, ঠিক আছে। তুলনাবাচক পদ হলো তুল্য পদ, অর্থাৎ দুজনের মধ্যে যে তুলনা করা হচ্ছে যেটা দিয়ে, এবং তাদের এই উপমান, উপমেয়র সাধারণ ধর্মটা কি, অর্থাৎ কি বৈশিষ্ট্য দুজনের সাদৃশ্য রয়েছে, কি, তাকে বলছে সাধারণ ধর্ম, অর্থাৎ পারস্পরিক সাদৃশ্য, ঠিক আছে। এবারে আমরা চলে আসি উপমান কর্মধারয় সমাসে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কয়েকটা লিখেছি দেখো। বজ্র কঠিন, কুসুম কোমল, কাজল কালো, দুধ সাদা, ঠিক আছে। বজ্র কঠিনকে আমরা ভাঙলাম বজ্রের ন্যায় কঠিন, অর্থ ঠিক রেখে ভাঙতে হবে। কুসুম কোমল, এই সমাসবদ্ধ পদকে ভাঙলাম কুসুমের ন্যায় কোমল। কাজল কালো, এই সমাসবদ্ধ পদকে ভাঙলাম কাজলের ন্যায় কালো। দুধ সাদা, একে ভাঙলাম দুধের ন্যায় সাদা, ঠিক আছে, বা মতো সাদা। তাহলে বজ্র কঠিন পদে, এই সমাসবদ্ধ পদে প্রথম পূর্বপদটা কি? বজ্র। দ্বিতীয় পদ মানে পরপদ হলো কঠিন, ঠিক আছে। কুসুম কোমলের পূর্বপদ হলো কুসুম, পরপদ কঠিন। কুসুমের সাথে এর বিভক্তি, এদের সব যুক্ত হয়েছে। কাজল কালো, কাজল পূর্বপদ, কালো হলো পরপদ।
দুধ সাদা, দুধ পূর্বপদ, সাদা পরপদ। এবারে দেখো, আমি বজ্র কঠিনকে ভাঙলাম বজ্রের ন্যায় কঠিন, অর্থাৎ বজ্রের ন্যায় কঠিন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ বজ্রের সাথে তুলনা করা হচ্ছে, কঠিনের কিন্তু তুলনা করা হচ্ছে না। কঠিনটা এখানে হলো সাধারণ ধর্ম, বজ্র হলো এখানে উপমান, এখানে হলো উপমান, পূর্বপদ উপমান। ঠিক আছে, এটা হলো উপমান, বজ্রের সাথে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু উপমান কর্মধারয় সমাসে নেই, বুঝছো থাকে। কিন্তু তাদের দুজনের মধ্যে, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে এবং যাকে তুলনা করা হচ্ছে, তাদের সাধারণ ধর্ম এখানে কিন্তু বর্তমান থাকে, অর্থাৎ বজ্রের ন্যায় কঠিন, অর্থাৎ এই উপমার সাথে যার তুলনা করা হচ্ছে তাদের সাধারণ ধর্ম কি? এই কঠিন। ঠিক আছে, আর ঠিক সেরকম ভাবে পরপর দেখো, কুসুমের ন্যায় কোমল, কুসুম মানে ফুল, তো ফুলের মতন কোমল, কোনো কিছু যদি আমি উদাহরণ দিই, কুসুমের মতন কোমল, কে সেটা কিন্তু আমরা বলছি না। অর্থাৎ এখানে উপমান বর্তমান, পূর্বপদ উপমান এবং পরপদ হলো কি? সাধারণ ধর্ম। উপমেয়, অর্থাৎ উপমেয় কিন্তু এখানে নেই, যাকে তুলনা করা হচ্ছে সে নেই, অদৃশ্য। কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজল হলো উপমান, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে, আর অদৃশ্য যে উপমেয় যাকে তুলনা করা হচ্ছে, এই দুজনের মধ্যে সাধারণ ধর্মটা কি? কালো। দুধ সাদা, দুধের ন্যায় সাদা, পূর্বপদটা হলো উপমান, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে, উপমেয় যাকে তুলনা করছে, এই দুজনের সাধারণ ধর্মটা কি হলো? সাদা। এবং এই দুটো পদ মিলিত হচ্ছে তুলনাবাচক পদ দিয়ে, অর্থাৎ ন্যায় দিয়ে। দেখো দেখো প্রত্যেকটাতে দেখো ন্যায় দিয়ে তুলনা করা হচ্ছে, হলো। তাহলে আমরা বৈশিষ্ট্য কি পেলাম? যে উপমান কর্মধারা বৈশিষ্ট্য পেলাম কি? পূর্বপদ হবে উপমান, আর পরপদ, যখন আমরা সমস্ত পদকে ভাঙবো, উপপদ পূর্বপদটা হবে উপমান এবং পরপদটা হবে সাধারণ ধর্ম বাচক শব্দ। পূর্বপদটা হবে উপমান, পরপদটা হবে সাধারণ ধর্মবাচক শব্দ, এরকম করে। তাহলে ডেফিনিশন কি? উপমান কর্মধারের ডেফিনিশন কি? যে কর্মধারের সমাসে পূর্বপদ উপমান এবং পরপদ সাধারণ ধর্মবাচক শব্দ এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, তাকে বলছে উপমান কর্মধারয় সমাস। বোঝা গেল? নেক্সট আমরা আসব উপমিত কর্মধারয় সমাসে। উপমিত কর্মধারয় সমাসে আবার কতগুলো উদাহরণ আমরা নিলাম। আমি সাধারণত একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি সাধারণত ডেফিনেশনটা আগে দিই না, কারণ ডেফিনেশন আগে দিলে তোমরা বুঝতেও পারবে না। আগে উদাহরণ দেখো, উদাহরণকে আমরা বুঝি, বোঝার পর তোমরা নিজেরাই দেখবে ডেফিনেশন করতে পারবে। দেখো, মুখ ও চন্দ্র, কথামৃত, নয়ন কমল, আখিপদ্ম, অগ্নিদৃষ্টি এবং হারিণী, এই পাঁচটা সমাস লিখলাম। এবার তাকে ভাঙি। মুখ ও চন্দ্র, অর্থ ঠিক রেখে ভাঙছে, মুখ চন্দ্রের ন্যায়, তাই তো? তাহলে মুখ চন্দ্রের ন্যায়, তাহলে মুখটা কি? উপমান না উপমেয়? মুখ চন্দ্রের ন্যায়, তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে সে হলো উপমান। তাহলে এই যে চন্দ্র হলো পরপদ, এটা হলো উপমান, তাই তো? এর সাথে যদি মুখকে তুলনা করা হচ্ছে, এটা হলো উপমেয়। ঠিক আছে, পূর্বপদ উপমেয়, পরপদ উপমান। দেখো, বুঝতে পারছো? কথামৃত, পূর্বপদ কথা, পরপদ অমৃত। তাহলে কথাটা কার মতন? অমৃতের মতন। ঠিক আছে, তাহলে কার সাথে তুলনা করা হচ্ছে? কথাকে কার সাথে তুলনা করা হচ্ছে? অমৃতের সাথে। তাহলে পরপদটা হলো কি? উপমান,
আর কাকে তুলনা করা হচ্ছে? এ কথাকে। তাহলে হলো এটা হলো উপমেয়। ঠিক আছে? নয়ন কমল, একে যদি ভাঙি, নয়ন কমলের ন্যায়। কমলের সাথে তুলনা করা হচ্ছে নয়নকে, অর্থাৎ পরপদটা হবে উপমান আর পূর্বপদটা হলো উপমেয়। তাই তো? ঠিক সেরকম ভাবে আঁকি পদ্ম, আঁকি পদ্মের ন্যায়। পদ্ম হলো উপমান আর আঁকি হলো উপমেয়, কারণ আঁকিকে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হয় সে উপমান। আমি ওখানে লিখে রেখেছি, দেখো, অগ্নি দৃষ্টি। আমি যখন এটাকে ভাঙবো, অগ্নি দৃষ্টির ন্যায়, এটা হয় না, মানে এটা ঠিক হবে না, অর্থ ঠিক হবে না। দৃষ্টি অগ্নির ন্যায়, তাহলে দেখো অর্থটা ঠিক আছে। অগ্নি দৃষ্টিকে যখন ভাঙবো তখন আমাকে একটু পদগুলোকে একটু গুছিয়ে নিতে হবে। দৃষ্টি অগ্নির ন্যায়, তাহলে এখানে উপমান কে? অগ্নি। অগ্নির সাথে কাকে তুলনা করা হচ্ছে? দৃষ্টিকে। এটা হলো উপমেয় আর অগ্নি হলো উপমান। হাড়ি মুখ, হাড়ি মুখের ন্যায় এরকম হয় না, মানে ঠিক হচ্ছে না। মুখ হাড়ির ন্যায়, তাহলে হাড়ি হলো উপমান আর মুখটা হলো উপমেয়। তাই তো? হয়ে গেল। তাহলে আমরা উপমিত কর্মধারায় দেখলাম পূর্বপদটা হলো উপমেয়, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়, এই সরি, যাকে তুলনা করা হচ্ছে উপমেয়। দেখো, সব পূর্বপদটা হলো উপমেয়, প্রত্যেকটা উপমেয়। পরপদটা হবে উপমান এবং তাদের তুল্যপদ হলো ন্যায়। ন্যায় শেষে চলে গেল, দেখো, ন্যায়, প্রত্যেকটাতে ন্যায় তুল্যপদ হলো। কি নেই বলো তো দেখি? হা হা, এদের সাধারণ ধর্ম নেই, এদের সাধারণ ধর্ম নেই। যেমন আমি পড়েছিলাম উপমান কর্মধারা, আমরা পড়লাম বজ্র কঠিন, বজ্রের ন্যায় কঠিন। সাধারণ ধর্ম হলো ন্যায়, সরি, কঠিন। কিন্তু সেখানে অর্থাৎ উপমান কর্মধারা, সেখানে উপমিত উজ্জ নেই। আর উপমিত কর্মধারায় উপমানও আছে, উপমিতও আছে, বা গুছিয়ে বলতে গেলে উপমেয়ও আছে, উপমানও আছে, তুলনাবাচক পদও রয়েছে, কিন্তু সাদৃশ্যবাচক, সাধারণ ধর্ম সাদৃশ্যবাচক শব্দ নেই। এই হলো উপমিত কর্মধারার বৈশিষ্ট্য। তাহলে আমরা বলে দিতেই পারি ডেফিনেশন, তোমরা নিজেরাই বলতে পারবে। অর্থাৎ যে কর্মধারার সমাসের পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, যেখানে সাদৃশ্যবাচক শব্দ অদৃশ্য থাকে, নেই, পরপদের অর্থই প্রাধান্য পায়, তাকে বলছে পরপদ কি? মুখ চন্দ্র, তাহলে চন্দ্র, চন্দ্র তো মুখের চেয়ে, আমরা মুখকে তো আর চন্দ্রকে তো মুখের সাথে তুলনা করতে পারি, চন্দ্রই তো মহান, তাহলে সেই তো প্রাধান্য পাবে। অর্থাৎ যে কর্মধারার সমাসে পূর্বপদ উপমেয়, পরপদ উপমান এবং তাদের সাদৃশ্যবাচক শব্দ যেখানে দেখা যায় না এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলছে উপমিত কর্মধারার সমাস। বলে গেছে? ঠিক আছে। নেক্সট আমরা আসবো রূপক কর্মধারার সমাস। রূপক কর্মধারার সমাজ পড়তে গেলে এবারে কিন্তু আমি আগে ডেফিনেশন দেব। রূপক কর্মধারার সমাস কাকে বলছে? রূপক অর্থাৎ কল্পনা করে নাও, অর্থাৎ যে কর্মধারার সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, কিন্তু এই উপমেয় উপমানের মধ্যে কোনো ভেদাভেদ করা যায় না, কার অর্থ প্রধান, এদের দুজনের মধ্যে কাউকে ভেদাভেদ করা যায় না, কে বড় কে ছোট, কে প্রধান কে অপ্রধান, এটা পার্থক্য করা যায়।
এই ধরনের কর্মধারয় সমাসকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন দেখো, কাল বৈশাখী, কাল রূপ বৈশাখী, তাহলে পূর্বপদ কাল, রূপ বৈশাখী। কাল বলতে কি? মহাকাল, প্রলয় যাকে বলে। অর্থাৎ কাল বৈশাখী আমরা কাকে বলি? বৈশাখ মাসে যে ঝড়, মানে প্রলয়, যে ঝড় হয়, বিশাল যে ঝড় হয়, তাকেই বলছে কাল বৈশাখী। তাহলে এই বৈশাখটাকে, কাল বৈশাখীতে বৈশাখটাকে ওই দিনটা যদি জন্য জড়ায়, তার সাথে কালে অর্থাৎ ধ্বংস হয়ে যায়, তো পুরোনো সব ধ্বংস হয়। তাহলে উপমেয় এবং উপমানের মধ্যে কোনো পার্থক্য করা যায়, কে প্রধান, অর্থাৎ অভেদ কল্পনা, অর্থাৎ দুজনকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। তাই এটা রূপক কর্মধারায় সমাস। কাল বৈশাখী, কাল রূপ বৈশাখী। আশালতা, আশা রূপ লতা। দেখো, আশা, আমাদের মনের মধ্যে কত আশা থাকে, তো এটা উপমেয়। পূর্বপদ উপমেয় হবে, কিন্তু সবসময় মনে রাখবে, পূর্বপদ উপমেয় আর পরপদ হলো উপমান, যার সাথে তুলনা করা হয়। যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়। ঠিক সেরকম ভাবে আশা রূপ লতা, কোপ রূপ অনল, মন রূপ মাঝি, আখি রূপ পাখি। পূর্বপদ উপমেয়, পরপদ উপমান। ঠিক আছে, ক্ষুধা পূর্বপদ, অনল পরপদ, হৃদরূপ। এবার বলছে দেখো, আশা রূপ লতা, আমাদের মনের মধ্যে তো কত আশা থাকে, আশার শেষ। এই যে লতা যখন লতি লতি চলে, কত দূর সে যেতে পারে। তাহলে দুজনকে তো অভেদ কল্পনা করা হচ্ছে, দুজনকে অভেদ কল্পনা করা হচ্ছে। কোনটা উপমান কোনটা উপমেয় বোঝা যাচ্ছে। আমরা বলছি, পড়তে গিয়ে বলছি পূর্ব উপমান, উপমেয়, উপমেয় উপমান, কিন্তু তুলনা করতে গেলে কে উপমান, কে কার উপমান, কে কার উপমিত, এটা কিন্তু বোঝা যায়। যেমন দেখো, কোপ, কোপ মানে রাগ। রাগ তো অনল মানে আগুন, আগুন যেমন ধ্বংস করে দেয় সবকিছুকে, তেমনি কোপ, রাগটাও তো সবকিছু ধ্বংস করে দেয়। তাহলে উপমেয় বড় না অনল বড়? আমরা ভাবি, অভেদ কল্পনা করি, কিন্তু অ্যাকচুয়ালি পরপদের প্রাধান্য। যখন উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ ভেদাভেদ করা যায় না, যে কর্মধারয় সমাস, তাকে রূপক কর্মধারয় সমাস। মন রূপ মাঝি, মন তো আমাদের কোথায় নিয়ে যায়, কত দূর নিয়ে যায়। মাঝিও আমাদেরকে গঙ্গায় যখন নৌকা করে দিয়েছে, কত দূর নিয়ে যায়। তাহলে মাঝি উপমান হবে না মন উপমান হবে, আমরা বুঝে উঠতে পারি না, অর্থাৎ ভেদাভেদ করতে পারি। ঠিক সেরকম আখি রূপ পাখি, ক্ষুধা রূপ অনল, হৃদরূপ কর্ম। রূপক কর্মধারা যখন ভাঙবে, অর্থাৎ দুজনের মধ্যে তুল্যবাচ্য হলো রূপ। দেখো, রূপ, প্রত্যেকটাতে রূপ। বোঝা গেল আশা করি? কর্মধারয় সমাস আমাদের কিন্তু এখানেই শেষ হলো। নেক্সট আমরা পড়বো একদম হালকা একটা সমাস, সেটা হলো বাক্যাশ্রয়ী সমাস। আসলে এবার আমরা চিনে নিই বাক্যাশ্রয়ী সমাস এবং নিত্য সমাস। বাক্যাশ্রয়ী সমাস, এই কথাটার মধ্যেই রয়েছে এই সমাসের মানে, অর্থাৎ বাক্যকে আশ্রয় করে বা বাক্যাংশকে আশ্রয় করে যে সমাস গঠিত হয়, তাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এখানে কিন্তু কোনো ব্যাস বাক্য নেই। দেখো দেখো, সব পেয়েছি আসো, একটা বাক্য। পেছনে ফেলে আসা দিনগুলো, এটাও একটা বাক্য। বসে আঁকা প্রতিযোগিতা, রেল রোকো কর্মসূচি, ভারত ছাড়ো আন্দোলন, এইগুলো সব এক একটা বাক্য। দেখো, এই ধরনের বাক্য বা বাক্যাংশ কি বলছে? বাক্যাশ্রয়ী সমাস। নেক্সট দেখো, নিত্য সমাস কাকে বলছে? অর্থাৎ যে সমাসকে ব্যাস বাক্য দ্বারা ভাঙা যায় না, যাকে ভাঙতে গেলে সম্পূর্ণ অন্য একটি পদের আশ্রয় নিতে হয়, তাকে বলছে নিত্য সমাস।
যেমন দেখো দেশান্তর, আমি এটাকে কিন্তু ব্যাসবাক্য করতে পারি না, পারা যাবে না। আমি দেশান্তরকে ভাঙতে গিয়ে আমি অন্য এই শব্দটাকে নিয়ে আসলাম, অন্য দেশ দেশান্তর। মতান্তর, অন্য মত মতান্তর। মতান্তর মানে কি, এক মতের সাথে আরেক মতের মিল যখন না হয় তাকে তো মতান্তর বলে। তাই অন্য মত দিয়ে অর্থটাকে ঠিক রেখে শব্দটাকে ভাঙলাম, সমাসবদ্ধ পদকে ভাঙলাম। একটি মাত্র, কেবল মাত্র, এই কেবল শব্দ দিয়ে সমাসবদ্ধ পদকে ভাঙলাম। ধর্মান্তর, অন্য ধর্ম। নামমাত্র, কেবল নাম। গত্যন্তর, অন্য গতি। এই হলো বাক্যাশ্রয় এবং নিত্য সমাসের উদাহরণ, খুব সহজ। বাকি থাকলো আমাদের বহুব্রী সমাস এবং অব্যয়ভাব সমাস। নেক্সট দিন আমি এই দুটো সমাস করাবো এবং পুরো সমাসের উপর একটা তুল্যমূল্য আলোচনা করব। এই পর্যন্তই। থ্যাংক ইউ।